নেপালের মানুষজনকে আমি বলবো জেনজিকে নয়, তারা গণ অভ্যুত্থানের স্পিরিট লালন করে এই দলটাকে ক্ষমতায় নিয়ে এসেছে। এই আমাদের এখানে যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ক্ষমতায় আসতে পারলো না, এটার কারণ হচ্ছে হাসিনার ব্রুটালিটি। এ লেভেলের ব্রুটালিটি না করলে হাসিনাকেও পালাতে হতো না, হাসিনা হয়তো বিচার হতো কিন্তু তার দল নির্বাচন করতে পারতো, তার দলকেও সে বিপদে ফেলে গেছে, দেশকেও বিপদে ফেলে গেছে। সেই সাথে যদি ইনকিলাব মঞ্চের যে আজকে জুবায়ের যেটা বললেন, এই প্রশাসনের প্রতি আস্থা নেই, জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তের দাবি জানিয়েছে, এটাও কতটা সম্ভব? এটা দেখেন, আমরা বিভিন্ন সময় আমি আসলে এই দাবিটা শুনি যে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচার করা। আমি কখনো তো এই বিচার হতে, এরকম বিচার হতে দেখিনি। এখন আমি জানি না এটা স্কোপ কত, আমি লিগ্যাল ফিল্ডের লোক না, আমি জানি না যে জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের একটা খুনের বিচার হতে পারে কিনা। এই দাবিটা ইটসেলফ এটা মিন করে, মানে নট নেসারি যে জাতিসংঘের তত্ত্বাবধানে হতেই হবে, কিন্তু এটা দিয়ে জাবেরের এই কথা একটা ফ্রাস্ট্রেশন বোঝা যায় যে এতদিন পর্যন্ত আমাদের প্রশাসন উল্লেখযোগ্য কোনো তৎপরতা চালায়নি, তো তাদের একটা হতাশা আছে। সে জায়গায় প্রশাসনকে তাদেরকে কনভিন্স করা উচিত যে আমরা নিরপেক্ষভাবে তদন্ত করব এবং যথাযথ বিচারটা আমরা করব। এটা শুধু জাবেরের দাবি না, এটা ইনকিলাব মঞ্চের এবং সারা দেশের মানুষেরও দাবি যারা ওসমান হাদিকে ভালোবাসে। জি, ধন্যবাদ। একটু শরীফুজ্জামান শরীফ, আমাদের ৫ আগস্টে যে জেনজিরা বাংলাদেশকে যদি বলি বা ফ্যাসিস্ট মুক্ত করেছে বা শেখ হাসিনার পতন ঘটিয়েছে, একই ঘটনা নেপালেও ঘটলো। নেপালের জেনজিরা তারা এখন ক্ষমতায়, বাংলাদেশের জেনজিরা ব্যর্থ কেন? ধন্যবাদ। গত ২ বছরে আমাদের এই দক্ষিণ এশিয়ায় ৩টা দেশে তারুণ্যের বিস্ফোরণের কারণে অনেক দিনের পুরনো শাসকরা তারা ক্ষমতাচ্যুত হয়েছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। প্রথমে শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, তারপরে নেপাল। আপনি শ্রীলঙ্কার পরিস্থিতিটা যদি দেখেন, সেখানে যে দলটি ক্ষমতায় বসেছে তারা খুব ছোট একটা দল ছিল, জেভিপি। তারা আদর্শিকভাবে বামপন্থী রাজনীতি করে এবং অনেক বছর ধরে তারা, এর আগেও তারা অনেক বড় দল ছিল এবং তাদের দেশে গণ অভ্যুত্থান করে ২ বার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে ৭০ এবং ৮০-র দশকে, কিন্তু ব্যর্থ হওয়ার কারণে তাদের প্রায় ৫০,০০০ কর্মীকে নানাভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, ফাঁসিতে যেতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারা সেই জায়গা থেকে তাদের কতগুলো পরিবর্তন এনেছে কর্মসূচিতে, বক্তব্যে, আচরণে, এবং তারা গণ অভ্যুত্থানে নিজেদেরকে সম্পৃক্ত করেছিল। এর আগের যে পার্লামেন্টটা ছিল, সেই পার্লামেন্টে এই দলটির সদস্য সংখ্যা ছিল ৪ জন, এবং এর আগের যে প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচনে তারা ২.৫% ভোট পেয়েছিলেন। গণ অভ্যুত্থানে তাদের যে ডেডিকেশন এবং তাদের যে বক্তব্য তরুণদেরকে আকৃষ্ট করেছে, মানুষকে আকৃষ্ট করেছে, এবং একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে তারা ক্ষমতায় এসেছে। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু আপনি যেটা বলছেন যে বাংলাদেশের নেপালের সাথে, নেপালেও তাদের যে স্বপ্নটা ছিল সেটি হলো যে একটা স্বচ্ছ শাসন। নেপালে অনেক বছর ধরে রাজনৈতিক টানাপোড়েন চলছিল এবং নেপাল একসময় সশস্ত্র বিদ্রোহীদের কারণে নেপালের রাজনীতির টালমাটাল হয়ে গিয়েছিল। এখনও আজ থেকে ১০, ১৫, ২০ বছর আগে যদি আমরা স্মৃতিতে ফিরে যাই, আমরা খেয়াল করব যে সেখানে মাওবাদী গেরিলারা প্রচণ্ডের নেতৃত্বে তাদের একটা বিরাট গেরিলা বাহিনী ছিল। তারা মাসের মধ্যে একবার পাহাড়ি অঞ্চল থেকে রাজধানীতে আসতেন এবং ওই সময়টায় ২ দিন ৩ দিন সরকারের বাহিনী টাহিনী ইত্যাদি ইত্যাদি সব ব্যারাকে থাকতো। তারা পুরো শহরটা কন্ট্রোল করতো, পরিষ্কার পরিচ্ছন্ন করতো, আবার তারা সবাই জঙ্গলে ফিরে যেত। তো তারপরে তারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় ছিল এবং নানা টানাপোড়ানে দুর্নীতিতে জড়িয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। সর্বশেষ তারা ক্ষমতাচ্যুত হয়েছে। আমাদের এখানেও যারা ১৫ বছর নানা রকমের অন্যায় কাজ করেছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার পরে নেপাল যেভাবে তরুণরা এগিয়ে এসেছে, আমাদের এখানে পারল না কেন? এই যে এই দুটো দেশ তারা পরিবর্তনটাকে একেবারে আন্তরিকভাবে এটা মিন করেছে। তারা মানুষের কাছে বার্তাটা দিয়েছে যে আমরা যে পরিবর্তনটা চাই এটি আমাদের নিজের জীবনের পরিবর্তন থেকে আপনাদের সাধারণ মানুষের জীবনের পরিবর্তনটা আমি বেশি চাই। নেপালে আপনি দেখেছেন এই তরুণরা কোথাও মব সৃষ্টি করেনি, এই তরুণরা কোনো বাড়িতে গিয়ে হামলা করেনি, কোনো জায়গায় দোসর বলে সেখান থেকে ১৫ লক্ষ টাকা চাঁদাবাজি করেনি, যেটা আমাদের এইখানে আমরা অনেকের মধ্যে, সবার মধ্যে না, অনেকের মধ্যে আমরা দেখেছি। তাকে নিষিদ্ধ করতে হবে, তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। অর্থাৎ
জনগণ, নেপালের জনগণ দেখেছে যে এই তরুণদের পরিবর্তনের যে স্পৃহাটা, তার মধ্যে কোনো অসততা নেই। তারা বিশ্বাস করতে পেরেছে যে এদের হাতে যদি দেশ যায় তাহলে দেশ নিরাপদ। ইতিবাচক একটা পরিবর্তন। জি, ধন্যবাদ। আমি একটু যদি ডক্টর শিববির আহমেদ আপনাকেও যদি একই প্রশ্ন করি, বাংলাদেশের জেনজিরা ব্যর্থ হলো কেন, গণঅভ্যুত্থানের পর যেখানে নেপালের জেনজিরা সফল হলো? জি, আমি নেপালে যারা সফল হয়েছে এদেরকে আমি জেনজি বলতে চাই না। নেপাল শ্রীলঙ্কা, শরীফ ভাই যেটা বলছেন, নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশে জেনজিদের মুভমেন্টের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে এবং পরবর্তীতে তারা নানান রাজনীতিতে জড়িয়েছে বা নির্বাচনে, সাধারণ নির্বাচন হয়েছে। সেখানে নেপালে রিসেন্টলি যিনি বালেন শাহের যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে তারা ক্ষমতায় এসেছে। তো নেপালে যারা ক্ষমতায় এসেছে এদেরকে আমি জেনজিরা ক্ষমতায় এসেছে এটা বলতে চাই না। এটা কারণ নেপালে ওদের সমর্থিত দল, এটা তো বলা যায়। সেটা বলতে পারেন। নেপালে যেটা হয়েছে, বালেন শাহ 2022 সালে দল গঠন করেছেন আরএসপি, এবং তিনি কাঠমান্ডুর মেয়র ছিলেন। তার মানে তিনি অলরেডি পলিটিক্স করছেন এবং মেয়র হয়েছেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা আছে, মানুষ তার উপরে ট্রাস্ট করতে পারে যে তিনি মেয়র হিসেবে সিটি চালাচ্ছেন, তিনি দেশ চালাতে পারবেন, এই আস্থাটা তার উপরে তৈরি হয়েছে। এখন মানুষ কাকে ভোট দিয়েছে? নেপালে মানুষ ভোট দিয়েছে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিকে, তারা ভোট দিয়েছে পরিবর্তনের পক্ষে, দুর্নীতির বিপক্ষে। কারণ এই বালেন শাহের দলের মূল স্লোগান ছিল পরিবর্তনের পক্ষে এবং দুর্নীতির বিপক্ষে। এবং তারা অতীতের যারা ক্ষমতায় ছিল, এ ধরনের গতানুগতিক রাজনীতি যারা করে, এ ধরনের পুরনো কোনো দলকে দেয় নাই। তার মানে নেপালের মানুষজনকে আমি বলবো জেনজিকে নয়, তারা গণ অভ্যুত্থানের স্পিরিট লালন করে এই দলটাকে ক্ষমতায় নিয়ে এসেছে। তো এখন বাংলাদেশে গণ অভ্যুত্থানের স্পিরিট লালন করে বা দুর্নীতির বিপক্ষে, পরিবর্তনের পক্ষে বা পুরনো গতানুগতিক রাজনৈতিক দল করে না বা রাজনীতির পরিবর্তন চায়, এটা যদি আমি বলি, আমি এটা বলবো যে এই নির্বাচনে সেই গ্রুপটা ছিল হচ্ছে জামাত এবং এনসিপির জোট। কিন্তু এখন তুলনা করতে হবে, তাহলে এরা কেন এখানে পারলো না, কেন তারা নেপালে পেরেছে? এই বাংলাদেশে বিএনপি কি গণঅভ্যুত্থানের বিপক্ষে? না, গণঅভ্যুত্থানের বিপক্ষে আমি বলছি না, কিন্তু এই যে দুর্নীতির বিপক্ষে এবং পরিবর্তনের পক্ষে, সংস্কারের পক্ষে, এই জায়গাটা আপনি যদি চিন্তা করেন, বিএনপির চেয়ে এনসিপি জামাতের জোট এগিয়ে আছে। এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বের কথাও যদি আপনি বলেন, নেতৃত্বের জায়গাটায় জামাত এবং এনসিপির যেই নেতারা আছেন তারাই আসলে নেতৃত্বে ছিলেন। বিএনপিও গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, কিন্তু নেতৃত্বের জায়গাটায় তাদের অংশগ্রহণ ছিল না। এনসিপি কোনোভাবেই গণ অভ্যুত্থানের দল না, গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী দল না, কারণ তখন এনসিপি ছিলই না। তাহলে এনসিপিটা হয়েছে আরও 1 বছর পরে, 6 মাস পরে। তো এই জন্য আমি বলি যে এনসিপিকে ওই বালেন শাহের দলের সাথে তুলনা করাটা একটু ভুল তুলনা। যদি তুলনা করতে হয় তাহলে জামাত এনসিপি জোট ভার্সেস বালেন শাহের দল, এই দুই দলের মধ্যে সফলতা ব্যর্থতা, এই তুলনাটা আপনি যদি করেন তাহলে বাংলাদেশে জামাত এনসিপির জোট, যারা গণ অভ্যুত্থানের পক্ষের বা স্পিরিটের দল, যারা পরিবর্তনের পক্ষে, দুর্নীতির বিপক্ষে আন্দোলন ক্যাম্পেইন করেছে, আমি মনে করি তারা একটা বড় সফলতা পেয়েছে। যেমন জামাত ধরেন 10-12% ভোটের দল ছিল, জামাত 40%-এর মতো ভোট পেয়েছে। এবং আপনি দেখবেন কাঠমান্ডুতে বালেন শাহের দল মেজরিটি পেয়েছে এবং তরুণদের ভোট পেয়েছে সবচেয়ে বেশি। আপনি যদি জামাতের দেখেন, জামাত জীবনে কোনোদিন ঢাকায় ভোট পায় নাই, জামাতে কিন্তু শহরের ভোট পেয়েছে, শিক্ষিত জনগোষ্ঠীর ভোট পেয়েছে জামাত এনসিপি। তার মানে এই প্যাটার্নটা কিন্তু নেপাল এবং বাংলাদেশে সিমিলার। প্রশ্ন হচ্ছে কেন ওরা ক্ষমতায় গিয়েছে, এরা ক্ষমতায় যায়নি? ব্যর্থতাটা এই জায়গাটায়। আমি দেখতে চাই যে এরাও ব্যর্থ হয় না, এরাও সফল হয়েছে, 40%-এর মতো ভোট পেয়েছে। ব্যর্থতার জায়গাটা একটা যদি বলি, যেমন নেপাল এবং শ্রীলঙ্কায় যেই দলটা পতিত হয়েছিল তারা কিন্তু পরে নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশে কিন্তু হাসিনার দল অংশগ্রহণ করতে পারে নাই। কেন পারে নাই? হাসিনার কারণে, হাসিনার ব্রুটালিটির কারণে। নেপালে কিন্তু এই 1400 মানুষ খুন করে নাই, 30,000 মানুষকে পঙ্গু করে নাই। শ্রীলঙ্কায় কিন্তু সেটা হয় নাই। শেখ হাসিনাও যদি আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দিত, হয়তো তাহলে এরশাদের যেরকম পতন হয়েছে শেখ হাসিনার এরকম বিচার হতো, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বা কার্যক্রম নিষিদ্ধ হওয়া বা নির্বাচন অংশগ্রহণ না করা, এটা হতো না। কিন্তু বাংলাদেশে সেটা হয়েছে, কারণ হাসিনা ব্রুটালি, তার নির্মমভাবে, বর্বরভাবে সে 2000 মানুষকে খুন করেছে বা 1400 মানুষকে খুন করেছে। এই কারণে হাসিনাকেও পালাতে হলো, তার সাঙ্গপাঙ্গ সবাইকে পালাতে হলো, তার দল চালানোর মতো কোনো মানুষ নাই। এবং মানুষের ক্ষোভ এমন পর্যায়ে গিয়েছে যে তার দল নিষিদ্ধ হয়ে গেল। তার দল নিষিদ্ধ হয়ে যাওয়ার কারণে এখানে যে একটা ভ্যাকুয়াম তৈরি হলো, তারা যে সোসাইটিতে ফিরতে পারতেছে না,
এখন তারা এসে কি করলো, এই নির্বাচনের আগে বিএনপির সাথে একটুখানি সমঝোতার পথে তাদেরকে যেতে হয়েছে, যে এখানে কারণে একটা প্রশ্ন আছে, যে সেটা হলো, কারণে আমি যদি বলি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে জামাত এনসিপি জোট একটু বেশি ভোট পেয়েছে। না, জামাত এনসিপি জোট কম ভোট পেয়েছে এর জন্য। কিভাবে কম ভোট পেয়েছে? কারণ বিএনপির সাথে এই আওয়ামী লীগের কিছুটা যোগাযোগ, সমঝোতা, আতাত বা তাদের অফিস খুলে দিবে, তাদেরকে মুক্তি দিবে, এ ধরনের শর্তে তারা ভোট পেয়েছে। কিভাবে পেয়েছে আপনি যদি বলেন যে প্রমাণ কি, প্রমাণ হচ্ছে গোপালগঞ্জের 3টা আসন আওয়ামী লীগের একদম কোর আসন কে পেয়েছে? বিএনপি পেয়েছে। তার মানে হচ্ছে এই যে আওয়ামী লীগ যদি থাকতো তাহলে এই আসনগুলো বিএনপি পেত না, এগুলো আওয়ামী লীগই পেত। আরও কিছু আসন এরকম আওয়ামী লীগ পেত, যেমন নেপালের কেপিওলির দল কিন্তু অল্প কিছু আসন হলেও পেয়েছে, এখানে হাসিনাও কিছু আসন পেত, আওয়ামী লীগ কিছু আসন পেত। প্রত্যেক আসনে তারা 10-20 হাজার করে ভোট পেত, বা মাইনরিটিদের যে ভোটগুলো একদমই আওয়ামী লীগের কোর ভোট সেগুলো হাসিনার দল পেত। তাহলে হয়তো বিএনপি ক্ষমতা না এসে জামাত এনসিপি আসতে পারতো, অথবা হয়তো আরো ব্যালেন্স হতো আমাদের এখানে। তো আমি মনে করি এই আমাদের এখানে যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ক্ষমতা আসতে পারলো না, এটার কারণ হচ্ছে হাসিনার ব্রুটালিটি। এ লেভেলের ব্রুটালিটি না করলে হাসিনাকেও পালাতে হতো না, হাসিনার হয়তো বিচার হতো, কিন্তু তার দল নির্বাচন করতে পারতো। তার দলকেও সে বিপদে ফেলে গেছে, দেশকেও বিপদে ফেলে গেছে।